হ্যালো ভিউয়ার্স, আমি সুরভি বন্দ্যোপাধ্যায়। আমরা পড়ছি IC 67 মেরিন ইন্স্যুরেন্সের চ্যাপ্টার 7, দ্যাট ইজ হাল ইন্স্যুরেন্স। এর আগের পার্টে আমরা বিভিন্ন রকম ভেসেলস সম্বন্ধে জেনেছিলাম, আর এই পার্টে আমরা টাইপস অফ পলিসিস, কী ধরনের পলিসি হয় সে সম্বন্ধে পড়ব। হাল পলিসিস, ইন্স্যুরেন্স অফ হাল অ্যান্ড মেশিনারি অ্যান্ড সাবসিডিয়ারি ইন্টারেস্ট। তার মধ্যে টাইপস অফ পলিসিতে প্রথম যে পলিসিটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে হাল অ্যান্ড মেশিনারি ইন্স্যুরেন্স। তো এই হাল অ্যান্ড মেশিনারি ইন্স্যুরেন্সের মধ্যে যে কোনো রকম হাল এবং মেশিনারি রিলেটেড যে কোনো রকম লস কভার করা হয়। সেটা অ্যাকচুয়াল লস হতে পারে, অথবা কনস্ট্রাকটিভ লস হতে পারে, পার্শিয়াল লস হতে পারে, জেনারেল অ্যাভারেজ বা সালভেজ চার্জ, শু অ্যান্ড লেবার চার্জেস, শিপস লায়াবিলিটি ফর কলিশন, এগুলো সবই এই হাল অ্যান্ড মেশিনারি ইন্স্যুরেন্সের মধ্যে কভার থাকে। নেক্সট আমরা দেখব শিপ রিপেয়ারার্স লায়াবিলিটি। শিপ রিপেয়ারার্স, যখন কোনো একটা শিপ রিপেয়ারারের কাছে থাকছে তখন সেই রিপেয়ারারের লিগ্যাল লায়াবিলিটি থাকছে সেই শিপটার ওপর। তো সেই রিপেয়ারারের কাস্টাডিতে থাকার সময় যদি কোনো লস হয় তাহলে সেই লসটা কভার করা হয় এই শিপ রিপেয়ারার্স লায়াবিলিটি ইন্স্যুরেন্সের মাধ্যমে। নেক্সট আমরা দেখব শিপ বিল্ডার্স ইন্স্যুরেন্স। তো এখানে বলা হচ্ছে কি যে একটা জাহাজ তৈরি করতে একজন শিপ বিল্ডার্সের কাছে থাকবে যখন জাহাজটা তৈরি হবে, তো সেই বিল্ডার্স এই ইন্স্যুরেন্সটা করাবে, এবং এটা কিন্তু লঙ্গার দেন 12 মান্থস হতে পারে, এবং দ্য সাম ইনসিওর্ড শুড বি দ্য অ্যাকচুয়াল কমপ্লিশন ভ্যালু, মানে যতদিন ওই জাহাজটা তৈরি হতে এবং তারপরে সেটা ইনস্টলেশন হতে এবং তারপরে সেটা ট্রায়াল রান বা লঞ্চিংয়ের যে টোটাল টাইম পিরিয়ডটা, সেই টোটাল টাইম পিরিয়ডের জন্য এই ইন্স্যুরেন্সটা নেওয়া হবে। ওকে, নেক্সট আমরা দেখব চার্টারার্স লায়াবিলিটি ইন্স্যুরেন্স। চার্টারার্স লায়াবিলিটি কী হয়, অনেক জাহাজই আন্ডার চার্টার কাজ করে, তো সেই চার্টারারের আন্ডারে থাকার সময় যদি কোনো লস হয় তখন চার্টারার সেই লায়াবেল থাকছে, তো সেই লায়াবিলিটিটা কভার করা হচ্ছে এই চার্টারার্স লায়াবিলিটি ইন্স্যুরেন্সের মাধ্যমে। নেক্সট আমরা আর একটা দেখবো, সেটা হচ্ছে ওয়ার অ্যান্ড স্ট্রাইক রিস্ক। তো এখানে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে এই ওয়ার অ্যান্ড স্ট্রাইক রিস্কটা করাবে কার থেকে, মানে যদি ওয়ার বা স্ট্রাইকের কারণে কোনো ভেসেলের কোনো ক্ষতি হয় তাহলে সেই ইন্স্যুরেন্সটা, তাই জন্য ওয়ার অ্যান্ড স্ট্রাইক রিস্ক ইন্স্যুরেন্সটা কভার করবে হচ্ছে জেনারেল ইন্স্যুরেন্স কর্পোরেশন, GIC। ওকে, তো এখানে আরও বইতে আরও অনেক টাইপস অফ পলিসির কথা, আরও কতগুলো টাইপস অফ পলিসির কথা বলা রয়েছে। তো আমরা এখানে কতগুলো ইম্পর্টেন্ট টাইপস অফ পলিসিস পড়লাম, বাকি আমি তোমাদেরকে বলবো যে তোমরা প্লিজ বই থেকে দেখে নাও, পড়ে নাও, আমি আশা করি তোমরা বুঝতে পারবে। নেক্সট আমরা পড়বো ইনস্টিটিউট টাইম ক্লজেস হাল, মানে এই হাল পলিসি যখন ইনস্টিটিউট টাইম ক্লজ এর আন্ডারে করা হচ্ছে তখন সেখানে কি কি পেরিল কভার থাকছে, কি কি টার্মস অ্যান্ড কন্ডিশনস থাকছে ইনস্টিটিউট টাইম ক্লজে, সেটা আমরা দেখব। এখানে আমরা বিভিন্ন ক্লজ গুলো পড়বো। তো প্রথমেই যেটা পড়বো সেটা হচ্ছে ক্লজ নাম্বার 6, এবং এই ক্লজ নাম্বার 6-এ যে পেরিলগুলো কভার্ড আছে সেগুলোকে দুটো গ্রুপসে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে 6.1 আর একটা হচ্ছে 6.2। তো 6.1-এ কি কি পেরিল কভার আছে, পেরিলস অফ সিজ, রিভার্স, লেকস অর আদার নেভিগেবল ওয়াটার, মানে এই সমস্ত কারণে যে লসটা হবে সেই লসটা কভার্ড আছে। ফায়ার অর এক্সপ্লোশন, ফায়ার এবং এক্সপ্লোশনের কারণে যদি কোনো রিস্ক হয়। ভায়োলেন্ট থেফট বাই পারসন ফ্রম আউটসাইড দ্য ভেসেল। জেটিশন, মানে ধরো জেটিশন আমরা এর আগে পড়েছিলাম, জেটিশন ধরো এমন কোনো একটা রিস্ক এলো যে কারণে জাহাজের একটা পোর্শন হয়তো স্যাক্রিফাইস করতে হচ্ছে, বা জাহাজের কোনো একটা অংশ হয়তো ইন্টেনশনালি ইনঅ্যাক্টিভ করে দেওয়া হচ্ছে যাতে পুরো জাহাজটার লসটাকে বাঁচানো যায়। তো সেটা সবার মধ্যে, সমস্ত ইন্টারেস্ট হোল্ডার্সদের মধ্যে সমান ভাগে ভাগ হয়ে যাবে, তো সেটা হচ্ছে জেটিশন। নেক্সট হচ্ছে পাইরেসি, ব্রেকডাউন অফ অর অ্যাক্সিডেন্ট টু নিউক্লিয়ার ইনস্টলেশনস অর রিঅ্যাক্টার্স, এগুলো যদি কোনো ব্রেকডাউন বা অ্যাক্সিডেন্ট হয় তাহলে সেই রিস্কটা কভার্ড আছে। কন্ট্যাক্ট উইথ এয়ারক্রাফট, তার কারণে যে রিস্কটা হচ্ছে সেটা কভার্ড। আর্থকোয়েক, ভলকানিক ইরাপশন অর লাইটনিং, তাহলে এই সমস্ত রিস্কগুলো সেকশন 6.1-এর আন্ডারে কভার্ড রয়েছে। এবার আমরা দেখবো যে সেকশন 6.2-তে কি কি রিস্ক, কি কি পেরিল কভার্ড রয়েছে। অ্যাক্সিডেন্ট ইন লোডিং, ডিসচার্জিং অর শিফটিং কার্গো অর ফুয়েল, bursting of boilers, breakage of
shafts or any latent defect in the machinery or hull, negligence of master, officers, crews or pilots, এদের নেগলিজেন্সের জন্য যে লস হচ্ছে শিপ ওনারের সেটা। নেক্সট হচ্ছে নেগলিজেন্স অফ রিপেয়ারার্স অর চার্টারার্স প্রোভাইডেড দে আর নট দ্য অ্যাসিওর্ড হিয়ার আন্ডার, মানে যদি রিপেয়ারার্স অথবা চার্টারারের নেগলিজেন্সের জন্য কোনো লস হয় কিন্তু প্রোভাইডেড যে তারা এখানে অ্যাসিওর্ড নয়, অ্যাসিওর্ড অন্য কেউ, আর রিপেয়ারার্স আর চার্টারারের নেগলিজেন্সের কারণে শিপ ওনারের বা অ্যাসিওর্ডের যে লসটা হচ্ছে সেটা কভার্ড রয়েছে। ব্যারাট্রি অফ মাস্টার, অফিসার্স অর ক্রিউ মেম্বার্স আর কি, মানে ব্যারাট্রি মানে হচ্ছে যে তারা কোনো ইন্টেনশনালি কোনো লস করে দিল মাস্টার, অফিসার অথবা ক্রিউ, যার জন্য শিপ ওনারের একটা লস হলো, সেটাও কভার্ড রয়েছে। নেক্সট আমরা পড়বো পলিউশন হ্যাজার্ডস। এখানে বলা হচ্ছে যে পলিউশন হ্যাজার্ডস বলা হচ্ছে যে যদি গভর্নমেন্ট অথরিটি কোনো একটা পলিউশনকে মিটিগেট করার জন্য সেইটাকে ডিস্ট্রয় করে দেয়। ধরো কোনো একটা অয়েল ট্যাঙ্কার থেকে অয়েল লিক করছে এবং তার ফলে কি হচ্ছে, ওই সমুদ্রের জলটা দূষিত হচ্ছে, পলিউটেড হচ্ছে, তো সেখানে তখন ওই অয়েল ট্যাঙ্কারটাকেই গভর্নমেন্ট থেকে আগুন জ্বালিয়ে দেওয়া হলো, তো ফলে কি হলো, আলটিমেটলি শিপ ওনারের লস হলো, তো সেই লসটা কভারে আছে। ওকে, নেক্সট হচ্ছে জেনারেল অ্যাভারেজ অ্যান্ড স্যালভেজ। তাহলে জেনারেল অ্যাভারেজ আর স্যালভেজ জানি যে এগুলো কখন এই চার্জেসগুলো কখন লাগে, কোনো একটা লসকে অ্যাভয়েড করার জন্য এই জেনারেল অ্যাভারেজ চার্জেস বা স্যালভেজ চার্জেস, এই চার্জেসগুলো পেয়েবল হবে ইন্স্যুরেন্স থেকে। নেক্সট হচ্ছে ডিউটি অফ দ্য অ্যাসিওর্ড, মানে অ্যাসিওর্ড বা তার সার্ভেন্টস অর এজেন্টস এমন একটা কোনো অ্যাক্ট করলো, সেই একটা কেন করা হয়েছিল, যাতে লসটাকে মিনিমাইজ করা যায়, তো সেই লসটাকে মিনিমাইজ করার জন্য যে একটা করেছে তার জন্য যে চার্জেস, যার জন্য যে এক্সপেন্স হয়েছে সেই এক্সপেন্সটা ইন্স্যুরেন্সে পেয়েবল এই ক্লজের মাধ্যমে। নেক্সট আমরা দেখবো কলিশন লায়াবিলিটি, মানে কি, যদি দুটো জাহাজের মধ্যে কলিশন হয়ে যায় তাহলে সেক্ষেত্রে লায়াবিলিটিটা পেয়েবল, কিন্তু কতটা পেয়েবল, অনলি 3/4 অফ দ্য লিগাল কস্ট, মানে 3/4 অফ দ্য সাম ইনসিওর্ড হচ্ছে পেয়েবল, ঠিক আছে, পুরোটা পেয়েবল নয়। কিন্তু এর আন্ডারে আবার কিছু, এই কলিশন লায়াবিলিটি ক্লজের আন্ডারে কতগুলো এক্সক্লুশনস আছে, সেগুলো কীরকম, যেরকম রিমুভাল অর ডিসপোজাল অফ অবস্ট্রাকশন, রেক্স, কার্গোজ অর এনি আদার থিং হোয়াটসোএভার, মানে ধরো কোনো দুটো শিপের মধ্যে কলিশনের ফলে হয়তো মাঝখানে এমন একটা অবস্ট্রাকশন এসে গেছে, প্রথমে সেটাকে সরাতে হবে, রিমুভ করতে হবে, তারপরে সেই লসটাকে মিটিগেট করা যেতে পারে। তো সেই প্রথমে যে ওইটাকে, যে অবস্ট্রাকশনসটা সরানোর জন্য যে কস্টিংটা, সেটা ইন্স্যুরেন্সে পেয়েবল নয়। এনি রিয়েল অর পার্সোনাল প্রপার্টি অর থিং হোয়াটসোএভার এক্সেপ্ট আদার ভেসেল অর প্রপার্টি অন আদার ভেসেল, মানে যে ভেসেলের সঙ্গে ধাক্কাটা লাগলো সেই ভেসেল ছাড়া অন্য আর যা কিছুর কোনো লস সেটা এক্সক্লুডেড আছে, সেটা পেয়েবল নয়। কার্গো অর আদার প্রপার্টি অন অর এনগেজমেন্টস অফ দ্য ইনসিওর্ড ভেসেল, ওকে। নেক্সট হচ্ছে জেনারেল অ্যাভারেজ অ্যান্ড স্যালভেজ। তাহলে জেনারেল অ্যাভারেজ আর স্যালভেজ জানি যে এগুলো কখন এই চার্জেসগুলো কখন লাগে, কোনো একটা লসকে অ্যাভয়েড করার জন্য এই জেনারেল অ্যাভারেজ চার্জেস বা স্যালভেজ চার্জেস, এই চার্জেসগুলো পেয়েবল হবে ইন্স্যুরেন্স থেকে। নেক্সট হচ্ছে ডিউটি অফ দ্য অ্যাসিওর্ড, মানে অ্যাসিওর্ড বা তার সার্ভেন্টস অর এজেন্টস এমন একটা কোনো অ্যাক্ট করলো, সেই একটা কেন করা হয়েছিল, যাতে লসটাকে মিনিমাইজ করা যায়, তো সেই লসটাকে মিনিমাইজ করার জন্য যে একটা করেছে তার জন্য যে চার্জেস, যার জন্য যে এক্সপেন্স হয়েছে সেই এক্সপেন্সটা ইন্স্যুরেন্সে পেয়েবল এই ক্লজের মাধ্যমে। নেক্সট আমরা দেখবো কলিশন লায়াবিলিটি, মানে কি, যদি দুটো জাহাজের মধ্যে কলিশন হয়ে যায় তাহলে সেক্ষেত্রে লায়াবিলিটিটা পেয়েবল,
কিন্তু কতটা পেয়েবেল? অনলি 3/4 অফ দ্য লিগাল কস্ট, মানে 3/4 অফ দ্য সাম ইনসিওর্ড হচ্ছে পেয়েবেল। ঠিক আছে, পুরোটা পেয়েবেল নয়। কিন্তু এর আন্ডারে আবার কিছু এই কলিশন লাইবিলিটি ক্লজের আন্ডারে কতগুলো এক্সক্লুশনস আছে, সেগুলো কীরকম? যেরকম রিমুভাল অর ডিসপোজাল অফ অবস্ট্রাকশন, রেক্স, কার্গোজ অর এনি আদার থিং হোয়াটসোএভার। মানে ধরো কোনো দুটো শিপের মধ্যে কলিশনের ফলে হয়তো মাঝখানে এমন একটা অবস্ট্রাকশন এসে গেছে, প্রথমে সেটাকে সরাতে হবে, রিমুভ করতে হবে, তারপরে সেই লসটাকে মিটিগেট করা যেতে পারে। তো ওই প্রথমে যে ওইটাকে যে অবস্ট্রাকশনসটা সরানোর জন্য যে কস্টিংটা, সেটা ইন্স্যুরেন্সে পেয়েবেল নয়। এনি রিয়েল অর পার্সোনাল প্রপার্টি অর থিং হোয়াটসোএভার এক্সেপ্ট আদার ভেসেল অর প্রপার্টি অন আদার ভেসেল, মানে যে ভেসেলের সঙ্গে ধাক্কাটা লাগলো সেই ভেসেল ছাড়া অন্য আর যা কিছুর কোনো লস সেটা এক্সক্লুডেড আছে, সেটা পেয়েবেল নয়। কার্গো অর আদার প্রপার্টি অন অর দ্য এনগেজমেন্টস অফ দ্য ইনশিওর্ড ভেসেল, মানে ইনশিওর্ড ভেসেলের কোনো কার্গোর বা প্রপার্টি যদি কোনো লস হয় তাহলে সেটা এক্সক্লুডেড আছে। নেক্সট হচ্ছে লস অফ লাইফ, পার্সোনাল ইনজুরি অর ইলনেস, যদি কোনো কেউ ডেথ হয়, কোনো পার্সোনাল ইনজুরি বা ইলনেস হয়, সেটাও এক্সক্লুডেড আছে এই কলিশন লাইবিলিটির আন্ডারে। একটা হচ্ছে পলিউশন অর কন্টামিনেশন অফ এনি রিয়েল অর পার্সোনাল প্রপার্টি অর থিং হোয়াটসোএভার except other vessels with which the insured vessel is in collision or property on such other vessel, মানে এক কথায় বলতে গেলে শুধুমাত্র যে ভেসেলের সঙ্গে ইনসিওর্ড ভেসেলের কলিশন হচ্ছে সেই ভেসেলটার একমাত্র সেই ভেসেলটাই একমাত্র, মানে সেই ভেসেলটারই যা লস হচ্ছে সেটাই একমাত্র পেয়েবেল, তাছাড়া অন্য আর কোনো কিছুর লস এই পলিউশন লাইবিলিটিতে পেয়েবেল নয়। নেক্সট আমরা পড়বো সিস্টার শিপ। এই ব্যাপারটা কি, যে যদি একটা ভেসেলের সঙ্গে এমন একটা ভেসেলের কলিশন হলো যে দেখা যাচ্ছে যে দুটো ভেসেলেরই ওনার একজন, কিংবা একটা ভেসেল হয়তো ডিস্ট্রেস কন্ডিশনে পৌঁছে গেছে, তখন সে অন্য একটা ভেসেলের থেকে স্যালভেজ সার্ভিস রিসিভ করছে এবং দেখা যাচ্ছে যে সেই ভেসেলটাও এই একই ওনারের আন্ডারেই, তখন কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানি এই ভেসেলগুলোকে কনসিডার করবে অ্যাজ দেয়ার সেপারেট ওনারশিপ। ঠিক আছে, এবং ক্লেমসটা পেয়েবেল হবে। মানে যদি সেম ইনসিওর্ড হয় তখন তো ক্লেমসটা পেয়েবেল হবে না, কারণ একজনই ইনসিওর্ড, দুটো শিপের ক্ষেত্রে যেহেতু ওনার এক। কিন্তু এই ক্লজে বলা হচ্ছে যে এরকম ঘটনার ক্ষেত্রে ইনসিওর্ড তখন আর একটা যে শিপ সেটাকে দ্যাট উইল বি ট্রিটেড অ্যাজ সেপারেট ওনারশিপ অ্যান্ড দ্য ক্লেমস উইল বি পেয়েবেল। এটাই হচ্ছে সিস্টার শিপ ক্লজ। নেক্সট আমরা দেখবো ডিডাক্টেবল। সেখানে বলা হচ্ছে কি, ডিডাক্টেবল মানে হচ্ছে যে একটা অ্যামাউন্ট স্পেসিফাইড করা থাকবে ডিডাক্টেবল ক্লজে, এবং সেই অ্যামাউন্টটা উইল বি ডিডাক্টেড ফ্রম দ্য টোটাল অ্যামাউন্ট অফ ক্লেম কজড বাই দ্য ইনসিওর্ড পেরিল। এবার এই ডিডাক্টেবল হলো একটা এক্সেস অ্যামাউন্ট। ঠিক আছে, মানে এই ডিডাক্টেবলের থেকে এক্সেস যে ক্লেমটা হবে সেই অ্যামাউন্টটা পেয়েবেল হবে। যদি দেখা যায় যে ক্লেমটা ডিডাক্টেবল অ্যামাউন্টের থেকে কম হচ্ছে, তখন আর কিছুই পেয়েবেল হবে না, কারণ ডিডাক্টেবলের থেকে মানে এক্সেসের থেকে যে অ্যামাউন্টটা বেশি সেই অ্যামাউন্টটাই সেই অ্যামাউন্টের ক্লেমটা পেয়েবেল হবে। যদি এক্সেসের থেকে ক্লেমটা কম হয় তখন আর কিছু পেয়েবেল হওয়ার নেই, সেটাই হচ্ছে ডিডাক্টেবল। ওকে, এরপর আমরা দেখবো টার্মিনেশন। মানে কিছু কিছু ক্ষেত্রে ইন্স্যুরেন্সটা কি হয়, টার্মিনেট করে যায়। এবার কোন কোন ক্ষেত্রে ইন্স্যুরেন্স টার্মিনেট করে যেতে পারে? যদি ধরো কোনো একটা ভয়েজের মধ্যিখানে চেঞ্জ অফ ক্লাসিফিকেশন সোসাইটি হচ্ছে, বা যদি ডিসকন্টিনিউয়েন্স অফ ক্লাস হয়ে যায়, মানে বা উইথড্রল অফ ক্লাস বা এক্সপায়ারি অফ ক্লাস হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কি হয়, ভেসেলটা যদি সমুদ্রে থাকে তাহলে সেটা তার নেক্সট পোর্টে পৌঁছানো পর্যন্ত ইন্স্যুরেন্সটা টার্মিনেট হয় না, কিন্তু নেক্সট পোর্টে পৌঁছানোর সঙ্গে সঙ্গে ইন্স্যুরেন্স অটোমেটিক্যালি টার্মিনেট হয়ে যায়। আর কি কি কারণে হতে পারে, যদি ওনারশিপটা চেঞ্জ হয়ে যায় বা ট্রান্সফার নিউ ম্যানেজমেন্টটা যদি ট্রান্সফার হয়ে যায়, তাহলে সে সমস্ত ক্ষেত্রে কিন্তু ইন্স্যুরেন্স টার্মিনেট হয়ে যায় নিজের থেকেই। সুতরাং এগুলো ইনসিওর্ডকে অ্যাটেনশন দিতে হবে, যাতে এরকম কোনো ঘটনা যদি ঘটার থাকে তাহলে সেটা আগে থেকে তার ব্যবস্থা নিতে হবে, আগে থেকে ইন্স্যুরেন্স কোম্পানিকে এর জন্য নোটিফিকেশন করতে হবে। ঠিক আছে, আচ্ছা
এরপরে আরও দুটো ক্লজ রয়েছে, একটা হচ্ছে ইন্টারন্যাশনাল হাল ক্লজ আর একটা হচ্ছে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ভয়েজ ক্লজ। তো এইগুলো আমি বলবো যে তোমরা বই থেকে পড়ো, বেশিরভাগ সেমই রয়েছে ক্লজগুলো, ছোটোখাটো কিছু চেঞ্জ রয়েছে। শুধু ভয়েজ ক্লজ সম্বন্ধে একটা কথা বলার, সেটা হচ্ছে যে এটা হচ্ছে মেনলি একটা যাত্রা পথকে ইনশিওর করানো হচ্ছে, ঠিক আছে? এখানে কোনো টাইম লিমিট থাকছে না, এটা মানে 1 বছরের থেকে বেশিও হতে পারে, 1 বছরের থেকে কমও, জেনারেলি কমই হয়, কারণ এত বড় কোনো একটা জার্নি হবে না যেটা 1 বছরের বেশি সময় ধরে চলছে। তো সেই টোটাল যাত্রা পথটাকে এখানে ইনশিওর করা হয় ইনস্টিটিউট ভয়েস ক্লজের ক্ষেত্রে। তো কি কি ক্লজ আছে সেটা তোমরা বই থেকে পড়লেই বুঝতে পারবে। ম্যাক্সিমামই সেম রয়েছে টাইম ক্লজের সঙ্গে, কিছু কিছু চেঞ্জ রয়েছে। সেটা কোনো অসুবিধা হলে আমাকে কমেন্টে জানাও, আমি তার রিপ্লাই করার চেষ্টা করব। ওকে, তো চলো, থ্যাংক ইউ, আজকে এতটাই। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো, আর দেখা হচ্ছে এর পরের ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।